আজকে আমি আমার লিখিত ও সম্পাদিত এসো হে অমিতায় বুদ্ধ সংকলন গ্রন্থ থেকে আচার্য বিশিষ্ট ইন্দো তিব্বতোলজিস্ট বিশ্বভারতী সুনীতি কুমার পাঠক মহোদয়ের নির্বাচিত প্রবন্ধ পালি ভাষায় তেরোভাদি মজ্জিম নিকায় ও বিশ্বায়নের দ্বিতীয় পর্যায় থেকে আমি শুরু করছি। আগম ও নিকায়। অধুনা বৌদ্ধ ত্রিপিটকের দুটি পরম্পরা মিলে, একটি বৌদ্ধ সংস্কৃত থেকে চীনা ভাষায় রূপান্তরিত আগম, সার্বাস্তবাদী বিনয় বস্তু চীনা ভাষায় রূপান্তরিত, মূল সার্বাস্তবাদী বৌদ্ধ বিনয় বস্তু সংস্কৃত ও চীনা ও ভোট ভাষায় রূপান্তরিত, আর সাতখানা অভিধর্ম গ্রন্থ সেগুলিও চীনা ভাষায় রূপান্তরিত। তাদের একখানি মাত্র জ্ঞান প্রস্থান শাস্ত্র সংস্কৃত ভাষায় পুঞ্চ অনুবাদ করা হয় আধুনিক কালে। অতএব ত্রিপিটক বললে সাধারণত পালি ভাষায় ত্রিপিটক অর্থাৎ বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটকের কথায় বোঝায়। সেখানে বিনয় পিটকের 5টি প্রস্থান, সূত্র পিটকের 5টি নিকায়, অভিধর্ম পিটকের 7টি প্রস্থান পালি ভাষায় মিলে। অথচ মহাসাঙ্গিকেরা প্রাকৃত ভাষায় বুদ্ধ বচন ত্রিপিটক সংগ্রহ করেছিলেন। অপরদিকে বৌদ্ধ সম্মিতীয় বাৎসীপুত্রীয় সংখ্যায় অপভ্রংশ ভাষায় বুদ্ধের শিক্ষাপদ সংগ্রহ করেছিল তা জানা যায়। বুদ্ধের বচনগুলি নানা ভাষায় সংগৃহীত হওয়ার মূলে ছিল গৌতম বুদ্ধের এই বহুজানিক ও বহুভাষিক ভারতবর্ষে প্রতিটি মানুষের স্বাধিকার প্রতিষ্ঠানের সক্রিয়তা। সেই স্বাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বায়নের দ্বিতীয় পর্যায়ে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। মায়ের কোলে প্রতি শিশু তার মাতৃভাষা শিখে। মাতৃভাষার প্রতি মানব গোষ্ঠীর নিজস্ব অধিকার। গৌতম বুদ্ধ আজ থেকে 2500 বছর আগেই সেই মানুষ মাত্রের মাতৃভাষার স্বাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বিজয়ীর ভাষা বিজিতের উপর চাপিয়ে দেওয়া হয়নি। মানুষের মাতৃভাষা তার মৌলিক অধিকার। তার ফলে বৌদ্ধবিদ্যার ব্যাপকতা আর সবাইকে বিস্মিত করে তোলে। শুধু তাই নয়, বৌদ্ধবিদ্যার বিদ্যার্থীদের বিষয়বস্তুর ব্যাপকতা বিভিন্নমুখী করেছে। নিবন্ধের স্বল্প পরিসরে পালি সূত্র পিটকের মজ্জিম নিকায়ের সূত্রান্তের ভেতর আলোচনা সীমিত। এখানে মজ্জিম নিকায়ও এ থেকে আলোকপাত করছি। ভারতবর্ষের ঐতিহাসিক ঘটনাবলীর স্রোতে গৌতম বুদ্ধের প্রায়চিত্তের বাক্য একদিন সত্যে পরিণত হয়েছিল। ঘটনাটি এরূপ: বুদ্ধচক্ষু তথা প্রজ্ঞাচক্ষু দিয়ে গৌতম বুদ্ধ মহাপ্রজাপতি গৌতমের অনুনয় বাক্য শেষে মেনে নিয়েছিলেন শর্ত সাপেক্ষে। মহাপ্রজাপতি গৌতমের অনুনয়ী ছিল যে গৌতম বুদ্ধ ভিক্ষুণী সংঘ গঠনের যেন অনুমতি দেন। গৌতম বুদ্ধ বুদ্ধিলাভের পর কি কঠিন সমাজ পরিস্থিতির ভেতর দিয়ে সংগ্রাম করেছিলেন তা স্মরণে রাখতে হবে। সেক্ষেত্রে গৌতম বুদ্ধ তার সঙ্গের ভবিষ্যতের কথা ভেবে মহাপ্রজাপতি গৌতমীর অনুনয় নিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। সে কথা অনেকের কাছে গৌতম বুদ্ধের নারী সমাজের প্রতি ভেদদৃষ্টি বলে মনে হতে পারে। বস্তুত তাই কি?
গৌতম বুদ্ধ সঙ্গ শব্দটি বেদের থেকে নিলেও তিনি বৈদিক সঙ্গ থেকে বৌদ্ধ সঙ্গকে সাংগঠনিক দিক থেকে ভিন্ন পরিকাঠামোয় গড়ে তোলার প্রয়াস করেছিলেন। সংগঠন বিজ্ঞান আজও পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে পূর্ণাঙ্গ রূপ নিতে পারেনি। ২৫০০ বৎসর আগে তখনকার আর্থসামাজিক রাষ্ট্র বিভাজনের ১৬ মহাজনপদিক ভারতবর্ষে গৃহত্যাগী সন্ন্যাসীদের দলবদ্ধতার দায় তথা সঙ্গকর্ম অনেক অংশে অপরিপুষ্ট ছিল, সে বিষয়ে সন্দেহ নেই। সেই রকম গঠনমূলক বৌদ্ধ সঙ্ঘের ভিতর ভিক্ষুণী সঙ্ঘ গঠনের প্রস্তাব গৌতম বুদ্ধকে তখন যথেষ্ট ভাবিয়ে তুলেছিল। সেই কারণে বোধ করি গৌতম বুদ্ধ মাতৃবাক্যকে তাৎক্ষণিক সম্মতি দিতে পারেননি। যাই হোক, গৌতম বুদ্ধের একান্ত অনুষঙ্গী আনন্দের অনুরোধে তিনি দ্বিতীয়বারে মহাপ্রজাপতি গৌতমের অনুনয় নিবেদন স্বীকার করলেও আক্ষেপের সুরে ভবিষ্যৎবাণী করেছিলেন, সঙ্গের আয়ু অর্ধেক হয়ে গেল। সেই সত্যবাক্যের পরিণাম ভারতবর্ষের ইতিহাসের পাতায় পাতায় বৌদ্ধ মঠ ও বিহারের ধ্বংসাবশেষের স্তূপীকৃত জঞ্জাল সাক্ষ্য বহন করে চলেছে। শুধু বস্তু ও সৌধগুলি নয়, বৌদ্ধ সাহিত্যের মূল অংশ বুদ্ধ বচনের ভিন্ন ভিন্ন ভাষায় সংগ্রহগুলো আজ ভারতবর্ষ থেকে অবলুপ্ত হয়ে গেছে, তা আগেই উল্লেখ করা হয়েছে। সেদিক থেকে পালি ত্রিপিটক অক্ষত হতে পেরেছে, তার কারণ অশোকের পুত্র মহেন্দ্র অনেক আগেই পালি ভাষায় সংগৃহীত বুদ্ধবচন সম্ভার সিংহল বহন করে নিয়ে যেতে পেরেছিলেন। সেজন্য পালি ভাষায় বুদ্ধবচন যত বেশি মিলে ততটা ভারতবর্ষের প্রাকৃত অপভ্রংশ ও বৌদ্ধ সংস্কৃত ভাষার মিলে না। বলা প্রয়োজন এখানে যে সংস্কৃত ভাষার বিদ্যমান রূপরেখা তক্ষশিলা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নিষ্ণাত ভাষাবিদ্যার কুশলী পাণিনি গৌতম বুদ্ধের উত্তরকালে এসেছিলেন। তিনি ওই সময়ের প্রচলিত ভাষাগুলোতে এক সমন্বয়কারী বিধি উপস্থাপন করে ভাষা সংস্কার করেছিলেন। তার নামকরণ করেছিলেন লৌকিকী সংস্কৃত ভাষা। তা ছিল বৈদিকী ভাষা থেকে যেমন ভিন্ন, অন্যদিকে সাধারণ প্রাকৃতজনের ব্যবহৃত ভাষাগুলোর থেকে পৃথক। কেননা প্রাকৃত ভাষাগুলো ছিল আঞ্চলিক, দেশগত ভাষায় আলাদা আলাদা। পালি ভাষা ও বৌদ্ধ সংস্কৃতি দিক থেকে পাণিনির সংস্কৃত ভাষা থেকে বেশ আলাদা। তার প্রভাব বৌদ্ধদের উপরেও সেকালে পড়েছিল। তার সাধারণ দৃষ্টান্ত হলো মধ্যম শব্দটি সংস্কৃতে পাণিনীয় আর মধ্যম শব্দটি পালি। অতএব পালি মধ্যম নিকায় মগধ জনপদের ভাষায় ত্রিপিটকে ব্যবহার হলেও সর্বাস্তিবাদী আগমে মধ্যম হয়েছে। তার কারণ সর্বাস্তিবাদী বৌদ্ধরা ছিলেন তখনকার ভারতবর্ষের সুরবন জনপদের অধিবাসী, পঞ্চনত ও কাশ্মীরের উচ্চম পশ্চিম ভারতবর্ষের পার্বত্য অঞ্চলের। অথচ মগহি প্রাকৃতি অনুকূলে পালি ভাষাও পুরোপুরি জানেন না। সেদিক থেকে মধ্যম নিকায়ের সূত্রান্তগুলো বৌদ্ধ সংস্কৃত মধ্যম আগমের সূত্রান্তের থেকে অনেক জায়গায় এক নয়। তার মানে মধ্যম আগম পালি মধ্যম নিকায়ের বৌদ্ধ সংস্কৃত অনুবাদ বা রূপান্তর নয়, দুটো পৃথক বুদ্ধবচন সংগ্রহ, অথচ দুটি সংকলন মূল স্রোত একই। তা কেমন করে ঘটেছিল একটু বুঝিয়ে বলা দরকার। গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণের আগে আনন্দের একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তার শিক্ষাপথ বা ধর্ম, ভিক্ষু ও ভিক্ষুণী সঙ্গের অনুশাসন বা বিনয় তার অবর্তমানে উত্তরকালে বৌদ্ধ সঙ্গের নিয়ামক হবে। তার ফলে মহাকাশ্যপ উত্তর দায়িত্ব বহন করে রাজগৃহে মহাপরিনির্বাণের ১ বৎসরের ভেতর প্রথম মহাসঙ্গীতি আহ্বান করেছিলেন। সেখানে বুদ্ধবচনের যে সংজ্ঞায়ন হয়েছিল তা স্বাভাবিকভাবে স্থানীয় ভাষায়,
অর্থাৎ মগধী প্রাকৃতির অনুসরণে পালি ভাষায়। আজ এ পর্যন্তই।